নমস্কার, স্টেট স্পিক্সে আপনাদের স্বাগত। আমি তুষার ভট্টাচার্য। আমি প্রতিদিনের মতো আজকেও একটি টপিকস নিয়ে এসেছি। গতকাল আমার শুভেন্দু অধিকারীকে নিয়ে যে টপিক্সটা ছিল, সেটা ইন্টারনেট বিভ্রাটের কারণে সম্পূর্ণ করা হয়নি। সেটি আমি আগামী দিন দ্বিতীয় এপিসোডটা আপলোড করে দেবো। কিছু টেকনিক্যাল কারণের জন্য করতে পারিনি। আজকে একটু প্রধানমন্ত্রীকে নিয়ে একটু আলোচনা করি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গতকাল আমি যেমন বলেছিলাম যে শুভেন্দুবাবুকে আমি নামে চিনি, শুভেন্দুবাবু আমাকে নামে চেনেন, কিন্তু প্রধানমন্ত্রীকে আমি নামে চিনি কিন্তু প্রধানমন্ত্রী আমাকে নামে চেনেন না। আর প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা মানে সে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাদের যেমন প্রধানমন্ত্রী তেমনি আমারও প্রধানমন্ত্রী। সবথেকে দুঃখ আমার একটা লেগেছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এই যে ককরোচ পার্টি, কি একটা নাম, ককরোচ পার্টি, এই ককরোচ জনতা পার্টি সিজেপি, তারা তাদের যারা সমর্থক ছিলেন, যারা যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, মাকে গালি দিয়েছে। দেশের প্রধানমন্ত্রীর মাকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছেন, মানে যেটা সমর্থনযোগ্য নয়। আমার তো মনে হয় যে যারা শুনেছেন তারাও এটাকে সমর্থন করবেন না। ভারতের সেনাবাহিনী, যাদের ভরসায় আমরা বেঁচে আছি, দেশের মধ্যে শান্তিতে আছি, তাদের মা বাবাকে রাস্তায় নামিয়ে এসছে। প্রধানমন্ত্রীকে যেমন রাস্তায় নামিয়ে নিয়ে এসছে, তেমনি তাকেও রাস্তায় নামিয়েছে। প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রীর কি আর এই 75 বছর 76 বছর বয়স, আর কি করবে, কি দেওয়ার আছে দেশের জন্য? গত 25 বছরের রাজনৈতিক কেরিয়ারে, মানে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে প্রায় 14 বছরের প্রধানমন্ত্রিত্ব, 5 পয়সা তো অর্থনৈতিক কেলেঙ্কারি তার এগেনস্টে কেউ লাগাতে পারেনি। 5 পয়সার অর্থনৈতিক কেলেঙ্কারি কেউ আজ পর্যন্ত তার বিরুদ্ধে লাগাতে পারেনি। সেই লোকটা, যে লোকটা দেশের জন্য তার পরিবার পরিজনকে ত্যাগ করেছে, সেই লোকটা, যে লোকটা দেশের জন্য মঙ্গলযান পাঠিয়েছে মঙ্গল গ্রহে, যেটা ভারতবর্ষের এই সাফল্যে গোটা পৃথিবী ঈর্ষান্বিত, যে লোকটা মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট স্কিম চালু করে দেশের যুব সম্প্রদায়কে সেলফ সাফিসিয়েন্ট করার চেষ্টা করেছে, যে লোকটা আপনারা তো, মানে আমার তো মনে হয় না যে খুব লোক মানে এই একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। আমি বামপন্থীদের ধরবই না, এরা তো দেশকে সর্বনাশের পথেই নিয়ে গেছে। সর্বত্রই বামপন্থী তো আর নেই, বামপন্থা কোনো জায়গাতেই নেই। শ্রীলেখা মিত্র কী করলো কলকাতাতে? সমর্থন করেন আপনারা? সমর্থন করেন প্রধানমন্ত্রীর ছবি অন্ডকোষ বার করা, নাকি এরকম একটা ছবি, তারপরে ন্যাকামো করে কান্নাকাটি করছে আমি ছবিটি দেখিনি? ভামপন্থীরা এরা কোনো দিনই ভারতবর্ষকে ভালো চোখে দেখেনি। যেমন কংগ্রেসের আমলে কী ছিল আজকে জানতো বিদেশে? এই মোদিজির জন্য সম্ভব হয়েছে। একটা সময় ভারতীয়রা বিদেশে গেলে ভারতীয় হিসাবে হোটেল থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, সুপার মল, সিনেমা হলে ঢুকতে দিত না ইন্ডিয়ানদেরকে, ঢুকতে দিত না। এই কংগ্রেস আমলে দেশটার এইরকম অবস্থা ছিল। আপনারা অনেকেই জানেন, আবার বেশিরভাগ লোক জানেন না। যারা কংগ্রেসই তারা আমাকে সাপোর্ট করবেন না, আমিও কংগ্রেসকে সাপোর্ট করি না, কারণ দেশের কিছু নেই। আপনারা খেয়াল করে দেখুন তো, কংগ্রেসের যত লিডার, টপ লেভেলের লিডার, আমি এক এক করে নাম বলে দিতে পারি, ওই কংগ্রেস আমলেই গদির জন্য মার্ডার হয়ে গেছে। ইভেন
প্রধানমন্ত্রী নিজে, একটা প্রধানমন্ত্রী না, নিজের দলের দুটো প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। ইন্দিরা গান্ধী তার নিজের স্বার্থে তার ছেলেকেও বিসর্জন দিয়েছে, শোনা কথা, ইতিহাস সেই কথা বলে। আজকে দেখুন, কোনো আন্দোলন, ভারতবর্ষের সেই স্বাধীনতা আন্দোলন থেকে একেবারে জয়প্রকাশ নারায়ণ আন্দোলন, আন্না হাজারের আন্দোলন থেকে শুরু করে এই লাস্ট এই আন্দোলন, ভারতবর্ষ কিন্তু আন্দোলন ছাড়া কোনো দিন চলে না, আন্দোলনই আন্দোলন। কিন্তু তার একটা মানে থাকতে হবে। ধর্মেন্দ্র প্রধানের কী দোষ ছিল? কী দোষ ছিল? তার অফিসাররা, শিক্ষকরা পেপারটা লিক করেছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে অ্যাকাউন্টেবিলিটি তো নিতে হবে, এটা ঠিক কথাই। প্রধানমন্ত্রী কিন্তু তার জন্য এই যে জেন জি যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছিল, এবং সেই দপ্তরে, শিক্ষা দপ্তরে দিল্লিতে 47 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের এগেনস্টে ভয়ঙ্কর রকম কেস চালু হয়েছে, অনেকেরই চাকরি চলে যাবে। অভিভাবক যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই কোশ্চেন পেপারটা কিনেছিল, তাদের 3 জনকে ধরা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এখনও পর্যন্ত আমি যতটুকু জানি আরও বেশিও হতে পারে। পরীক্ষা হয়েছে, 1 মাসের মধ্যে ফলাফল হয়েছে, পরবর্তী পরীক্ষায় কোনো রকমভাবেই কিছু অনিয়ম পাওয়া যায়নি। আর পরীক্ষা, আগামী দিনেও যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হবে না, সেটাও কিন্তু কেউ বলে। এই যে এসএসসি তো কম্পিউটার বেসড পরীক্ষা নেয়, সিবিটি বলে, কম্পিউটার বেসড টেস্ট। কই এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় না? তাহলে এখানে যত কিছুই করুক, এই নন্দন নীলেকানিকে যোগ করে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হলো, সে টেকনিক্যাল এক্সপার্ট, মানে আইটি এক্সপার্ট নন্দন নীলেকানি। এরপরেও কি মানে সরকার ভরসা দিতে পারবে যে পেপার লিক হবে না? পেপার লিক হবে। আগামী গত ইয়েতেও হয়েছে, গত বছরগুলিতেও হয়েছে, পেপার লিকও হবে। এবার বলছে যে 1 বছরে এই বিজেপি সরকারের এই 14 বছরে 70 বার পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। আচ্ছা, এই 14 বছরের হিসাবের আগের যদি আমি 20 বছরের হিসাব করি, যে যখন কংগ্রেস ছিল, কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, ভাবতে পারেন কতবার পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে? বিভিন্ন জায়গার প্রশ্নপত্র লিক যদি আমরা ধরি, সেটা 300-র উপরে। তাহলে এবার ভাবুন, যে প্রশ্নপত্র লিকটা কিন্তু কোনো ইস্যু না, ইস্যুটা অন্য জায়গায় ছিল। তা আমি প্রধানমন্ত্রীর এই যে মা তুলে গালাগালি দেওয়া, তার তো মা স্বর্গবাসী, মারা গেছেন, মা তুলে গালাগালি দেওয়া, আমাদের প্রধানমন্ত্রী মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা কিন্তু খুব, মানে এই প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীজিকে খুব ভাগ্য করেই পাওয়া যায়। আমি বিজেপি সমর্থন করি বা করি না সেটা আলাদা কথা, কিন্তু একটু ভাববেন। আর এটাও ভাববেন যে ককরোচ জনতা পার্টির ওই মিস্টার সোনম ওয়াংচুক তৈরি করা একটা আন্দোলন থেকে যে ধরনের ভাষা আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, আমাদের দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে করা হয়েছে, পুলিশের উদ্দেশ্যে করা হয়েছে, এটা কি গ্রহণযোগ্য? এটা কি ছাত্র আন্দোলন? এটা কি ছাত্রদের ভাষা হতে পারে? আমি খুব দুঃখিত, প্রধানমন্ত্রীর মাকে ওই ধরনের ভাষায় গালাগালি করা, এটা আমি খুব দুঃখিত। আমি মনে করি প্রধানমন্ত্রী আর আমাদের দেশের এই কাদের ভরসায় কেন করছেন আপনি এই অসভ্য একটা বর্বর একটা এদের জন্য করছেন, যারা আপনাকে সম্মান দিতে জানে না, যারা আপনার স্বর্গবাসী মাকে নিয়ে এসে রাস্তায় নামায়। এটা ঠিক নয়
এটা এটা ভারতবাসী হিসাবে আমি লজ্জিত। আজকে আপনি যান, বিদেশে থাকেন, আপনাকে কত ভালোবাসে বিদেশির লোকজন, সেখানে থাকেন, দেশের জন্য আপনার যা করার করে দিয়েছেন, এ দেশ আপনাকে ভালো চোখে দেখছে না। আমরা জানি ওই প্ল্যান্টেড, আমেরিকা থেকে প্ল্যান্টেড অভিজিৎ দীপকে, ককরোচ পার্টির যে নেতা, সে সংবাদপত্রে আপনি দেখুন, এবং এখন তো সোশ্যাল মিডিয়া বারবারন্ত, সোশ্যাল মিডিয়ায় দেখুন, গত দুদিন ধরে 5 স্টার হোটেলে উদ্দাম নাচানাচি করছে, ড্রিঙ্ক করছে, মহিলাদের নিয়ে ফ্ল্যাট করছে। দেখুন ককরোচ জনতা পার্টির কতজন এরকম আছে, এবং তাদের যারা বিদেশে বসে যারা তাদের নিয়ন্ত্রণকর্তা, তাদেরকে বলে দিচ্ছে তোমাদের কাজ আমরা করে দিয়েছি। মিলিয়ন অফ মিলিয়ন্সের খেলা হয়েছে, মিলিয়ন্স অফ মিলিয়ন্স। এরা সব নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। মার খেয়েছে কারা? সাধারণ পাবলিক। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই, দেখুন। আমার কাছে দিল্লি পুলিশের একটা রিপোর্ট আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আন্দোলনটা করলো মোদিজির এগেনস্টে বা মোদিজি সরকারের এগেনস্টে, মোদিজি সরকারকে ফেলা অত সহজ নয়। 4-5টা জিনিসকে নড়াতে হবে। তার যে একটা সরকারের যে মানে পিলার, নট পা, পিলার, এই পিলার নড়াতে হবে। গণতন্ত্র আলাদা জিনিস, এরা এই পার্টির দ্বারা সেটা সম্ভব না। এই আন্দোলন এখানেই শেষ। এই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎও শেষ। এই সোনম ওয়াংচুকের সঙ্গে মিশে এরা শেষ। আমেরিকার প্ল্যান্টেড অভিজিৎ দীপকে, তারও কেরিয়ার শেষ। কিন্তু তারা কামিয়ে নিয়েছে কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা ওই ছবি তুলে তাদের মিলিয়ন ভিউজ হয়েছে ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ছেড়ে। দেখুন এবার আমি ছোট্ট যে পরিসংখ্যানটা আপনাদেরকে দেখাই, তারপরে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন কি বলছে দিল্লি পুলিশ। এবার আমি বলি, দেখুন দিল্লি পুলিশ বলছে যে সিজেপির যে প্রোটেস্ট হয়েছিল তাতে 2873 জন দাগি আসামি। এবার এই 2873 জনের মধ্যে দেখুন, আপনারা দেখে নিয়েছেন, ওটাকে স্ক্রিনশট করে নিয়ে দেখে নেবেন ভালো করে। 101 জন মার্ডারার ছিল, যারা মার্ডার কেসে দোষী সাব্যস্ত 101 জন ছিল। অ্যাটেম্প টু মার্ডার কেসে দোষী সাব্যস্ত 62 জন ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কেসে দোষী সাব্যস্ত ছিল 284 জন। রেপ করেছে মহিলাদের রেপ করেছে, রেপ কেসে 61 জন দোষী সাব্যস্ত। পক্সো কেস, নাবালিকা ধর্ষণ 6 জন। মহিলাদের উপরে অসভ্যতামি, মোলেস্টেশন অফ ওম্যান দেখুন 25 জন। আর্মস অ্যাক্টে 229 জন দোষী। ছিনতাইকারী 135 জন। কিডন্যাপিং 19 জন। আদার্স ভারতীয় ন্যায় সংহিতার স্পেশাল লয়ের এতে 1884 জন বিভিন্ন মামলায় জড়িয়ে আছে। এই সর্বমোট 2873 জনের নাম নথি জোগাড় করেছে। এইবার আপনাদেরকে আমি আরেকবার দেখাই, ভালো করে দেখুন, খুব ক্লোজে নিয়ে গিয়ে দেখাই। এইবার আমি আপনাদেরকে বলি, এইবার আগামীকাল হচ্ছে এই ককরোচ জনতা পার্টি যে সময়সীমা দিয়েছিল, যে যারা আন্দোলন করেছিল তাদের এগেনস্টে
যে এফআইআরগুলি হয়েছে সেগুলি তুলে নিতে হবে। ভারতবাসী হিসাবে আপনারা বলুন তো, এই যে আপনাদেরকে আমি দেখালাম 2873 জনের নামের লিস্ট দিল্লি পুলিশ বার করেছে, ভারতবাসী হিসেবে বলুন তো আপনারা কি চান যে পুলিশ এটা তুলে নিক? এই যে এফআইআরগুলি বিভিন্ন জায়গায় হয়েছে তুলে নিক। এই যে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীর অন্ডকোষের ছবি টানাটানি করছে, অন্ডকোষ নিয়ে যে একটা ছবি বার করেছে, তার এগেনস্টে এফআইআর হয়েছে কলকাতার বিভিন্ন থানায়, তুলে নিক। ভারতবাসী হিসাবে চিন্তা করুন। আর ভারতবাসী হিসাবে এটাও চিন্তা করুন যে মোদিজি কি করেছে আর কি করেনি। যদি করেনি সংখ্যাটা বেশি হয় আপনাকে সাপোর্ট করতে হবে না, কিন্তু আমি আপনাকে 10টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে আমি তো কতগুলি বলেই দিলাম যে আপনারা বিদেশে যান না এখন, দেখুন সমাদরটা কি। এটা এই মোদিজির জন্য সম্ভব হয়েছে, মোদিজির জন্য সম্ভব হয়েছে। গত 3-4 দিন আগে ভারতের একটা ছেলে তার নিজস্ব তৈরি রকেট তৈরি করে মহাকাশে পাঠালো। ভাবতে পারেন, ইসরোকে বাদ দেন, ইসরো তো গভর্নমেন্ট পোষিত। একটা বাচ্চা ছেলে এই মোদিজির মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে সামিল হয়ে সে নিজে রকেট তৈরি করেছে। বিশ্ব হতবাক হয়ে গেছে। আমরা চাই না এইরকম ধরনের একটা লোককে, সে থাকুক। তাকে তার মাকে অপমান করছে, তার গোষ্ঠীকে অপমান করছে, তার গোষ্ঠীকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, সেই লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে কোনো কথা বলছে না। আমরা চাই না এই লোকটা আরও 10 বছর থাকুক, আমাদের দেশের উন্নতি হোক। আমি বিজেপির হয়ে কথা বলছি এটা ভাববেন না। আমি সামগ্রিক ভারতবর্ষের আমিও একটা নাগরিক। আপনাদেরকে যদি আর মা বাবা তুলে গালাগালি করা হয় কেমন লাগবে? আমাকে যদি করা হয় আমার তো খারাপ লাগবে। আমি তো তার প্রতিবাদ করব, আমি তার এগেনস্টে ব্যবস্থা নিব। আজকে ধর্মেন্দ্র প্রধানের কোনো দোষ নেই, তাকে ছেড়ে দিতে হলো মন্ত্রিত্ব দেশের স্বার্থে। আমরা চাই না এই লোকটা থাকুক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মোদিজি অপমানের একটা শেষ থাকে। কাদের জন্য আপনি করছেন এই সব লোক, এই অসভ্য লোকজনের জন্য, দেশের জন্য? রাজনীতিতে অনেক লোকের সমাবেশ হয়ে গেল, রাস্তায় নেমে গেল বলেই সরকার পড়ে যাবে, এটা ভুল কথা। তাহলে অভয়ার কাণ্ড যখন হয় কলকাতাতে, সারা পশ্চিমবঙ্গ কেন পৃথিবী জুড়ে লোক নেমে গেছিলো, তাহলে সরকার পড়ে যেত টিএমসি তার পরের দিনই। পড়েছিল? পড়েনি। কারণ সরকার পড়ার অনেকগুলি কারণ থাকে। এই যে আমি কেন বলছি ককরোচ জনতা পার্টি খতম, খেল খতম। আর এর মধ্যে বিজেপিরও একটু চাল আছে। কি চাল সেটা একটুখানি বলে দিই। দেখুন, সংবিধান সংশোধনী বিল আনবে সরকার, যেখানে দেখুন আপনারা হয়তো জানেন বা অনেকেই জানেন না, আমি বলছি না যে সবাই জানেন না, কিন্তু অনেকেই জানেন না। দেখুন, সরকার সংবিধান সংশোধনী বিল আনছে। এই বিলটায় কি আছে জানেন? কোনো মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদের এগেনস্টে শুধু চার্জশিট তৈরি হয়, কিন্তু তার কোনো রেজাল্ট হয় না, অ্যাকশান হয় না। এখন কিন্তু মুখ্যমন্ত্রীদের এবং প্রধানমন্ত্রী পর্যন্ত আইনের বেড়াজালে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। তারা কিন্তু দায়িত্ব তাদেরকে নিয়ে তাদের এগেনস্টে অ্যাকশান হবে, এফআইআর হবে, তাদের এগেনস্টে কিন্তু ব্যবস্থা হবে। তো এই যে সংবিধান সংশোধনী বিল, এইটা কিন্তু পাস হয়ে যাবে। এই যে ঘোটালা, এর মধ্যে কিন্তু কোনো আন্দোলন নেই। আনেন না, কংগ্রেসকে নিয়ে আসুন, করুক রাজত্ব। 70 বছর রাজত্ব করে গেছে, কি পেয়েছে দেশ? অন্ধকারে আচ্ছন্ন ছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি
আলো দেখতে পাচ্ছি, কিন্তু সেই আলোকে আমরা অস্বীকার করার চেষ্টা করছি। আলোকে আমরা অস্বীকার করার চেষ্টা করছি। ভারতবর্ষ এই সংগ্রামের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত। স্বাধীনতা সংগ্রাম, জয়প্রকাশ নারায়ণের সংগ্রাম, আন্না হাজারের সংগ্রাম, এবং প্রত্যেকটা সংগ্রামে, আর লেটেস্ট এই যে ককরোচ জনতা পার্টির সংগ্রাম, প্রত্যেকটা সংগ্রামে রক্তক্ষয়ী সংগ্রাম। কৃষক আন্দোলন, কি একজন নেতা তৈরি হয়ে গেল টিককে, এখানে সোনাম ওয়াংচুক দ্বীপকে। স্বাধীনতা সংগ্রামী তো আমরা জানি, স্বাধীনতা সংগ্রামের এদিক ওদিক করে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, সবাই জানেন ইতিহাস। ভারতবর্ষের এই যে প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এই প্রধানমন্ত্রীকে শতকোটি প্রণাম আমার, কারণ তিনি তারপরেও তার জেনজি যে এই যে যুব সম্প্রদায়, তাদের এগেনস্টে কিন্তু তিনি কথা বলেছেন, দু চারটে না, অনেকটা কথাই বলেছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, তাদের দাবিগুলি মেনেও নিয়েছেন। এবার আপনারা বলুন, আমি যে পরিসংখ্যানটা দেখালাম দিল্লি পুলিশের, এদেরকে উচিত ছেড়ে দেওয়া, আগামীকাল লাস্ট ডেট, হয়তো আবার আন্দোলন তৈরি করার একটা চেষ্টা। বিরোধিতা কে করছে? রাহুল গান্ধী সাইড হয়ে গেছে, কেজরিওয়াল কোথা থেকে উঠে আসলো? এই আন্না হাজারের ইয়ে থেকে আপনারা সবাই জানেন তার কি পরিণতি হলো। কি পরিণতি হলো যখন দিল্লিতে করোনায় হাজার হাজার লোকের কি অবস্থা, মানে তখন তো ওখানে আপ সরকার, সে মুখ্যমন্ত্রী, সে তখন বিদেশে তার মিসেসকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করছে, সবাই জানেন। ইতিহাস যারা জানেন তারা জানেন। আজকে পাঞ্জাবের ভগবান সিং মান মুখ্যমন্ত্রী, কোনো ট্রেস নেই, ওখানে গিয়ে মাতব্বরি মারছে কেজরিওয়াল, মানে উনি মুখ্যমন্ত্রী ওখানকার। আপনারা চান বলুন? একটা সভ্য দেশে, একটা সভ্য জগতে আমরা বাস করার চেষ্টা করব, না একটা অসভ্য জানোয়ার একটা গোষ্ঠীর সঙ্গে আমরা এই করব? দেখুন, সরকার ভাঙলে ভাঙাই যায়, কিন্তু এইভাবে সরকার ভাঙা যায় না। সরকারকে ভাঙতে গেলে সরকারকে দুর্বল জায়গাগুলিতে আঘাত করতে হবে। এইভাবে সরকার ফেলা যাবে না, কেউ ফেলতে পারেনি, অত সহজে সরকার পড়া যায় না। সরকার ফেলতে গেলে প্রথমে আমলাতন্ত্র, তারপরে জোট সঙ্গী, তারপরে ব্যবসায়ীদের, যারা এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এদেরকে দুর্বল করতে হবে। রাজনীতি আমি বুঝি না, আমি রাজনীতি ক্রিটিক্স, কিন্তু আমি বুঝি এটা যে ওই জনগণ, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নামলে সরকার পড়ে যায় না, সরকারকে ফেলা যায় না। তাহলে ওই যে বললাম, মমতা ব্যানার্জি যখন এখানে ছিলেন মুখ্যমন্ত্রী, এখন তো তিনি প্রাক্তন, তো তখন যে অভয়াকাণ্ড, ওই আরজিকর কলেজের মেয়েটাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তার জন্য সারা বিশ্বে কয়েক কোটি লোক রাস্তায় নেমেছিল। তাহলে তো পরের দিনই সরকারটা উল্টে যেত। এই ভোট পর্যন্ত 26 সালের ভোট, ওটা 24 সালের ঘটনা, 26 সালের ভোট পর্যন্ত এই সরকারকে আর টিকতে হতো না। কিন্তু তাই কি হয়েছে? এটা হয়নি, এটা হয় না। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে এই অসভ্য লোকজনদের জন্য আপনি কেন অপমান সহ্য করে গদিতে টিকে থাকবেন? কেন আপনার মাকে, এই মৃত মাকে টেনে নিয়ে এসে আপনার সামনে, আপনার দেশের জনগণের, কাদের জন্য করছেন আপনি? আপনার যে অবদান, সেটা কি এরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে? সংগ্রাম অনেক রকমের হয়, আন্দোলন অনেক রকমের হয়, আর জেনজি যারা বলা হচ্ছে, তারা যদি আপনার মাকে, আমার মাকে, তার মাকে, বয়স্ক লোকদের মাদেরকে যদি এভাবে অপমান করে, তাদেরকে কি বলা উচিত? কি শিক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি? আজকে আমাদের সেনাবাহিনীর বাপ মা তুলে দিচ্ছে, রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। কে অন্যায় করেছে? সুপ্রিম কোর্টের কাছে দিল্লি পুলিশ তার রিপোর্ট জমা করেছে,
2টো প্যালেট গান চালানো হয়েছে বলেছে। দেখাক কার গেছে ওই 5 স্টার হোটেলে মদ না খেয়ে ওই মেয়েদের সঙ্গে ফ্লার্ট না করে এসে দাঁড়াক, সামনে দাঁড়িয়ে বলুক যে আমাদের এই ছড়া গুলিতে বা প্যালেট গানে আমার এত লোকের ক্ষতি হয়েছে, তাদেরকে সামনেই আসুক। 2873 জনের নাম বার করে দিয়েছে যারা অলরেডি অ্যাকিউজড, বিভিন্ন কেসে অ্যাকিউজড। ভাবুন একবার, দেশবাসী হিসাবে আপনাদের আমাদের সবার ভাবার সময়। এখন না ভাবলে আর কবে ভাববো আমরা সেটাও আমরা জানি না। তবে এই ধরনের জেনজিদের সাপোর্ট করা ভারতবাসী হিসাবে লজ্জিত। আমি সাপোর্ট করছি না এই ইয়েকে। আন্দোলন হোক, অবশ্যই ছাত্রদের আন্দোলন দরকার, প্রতিবাদ দরকার, এবং সত্যিকারের প্রতিবাদ দরকার। কারণ কোনো পরীক্ষার পেপার লিক হয় তার জিম্মেদারি তো কাউকে নিতে হবে। আমি এর আগের দিন বলেছিলাম যে সে নিজে থেকেই করুক আর সরকারের চাপেই করুক। সে যখন বেরিয়ে চলে গেছে মন্ত্রিসভা থেকে, ইস্তফা দিয়ে দিয়েছে, এটা নিয়ে আর যেন কোনো রকমভাবেই কিছু না হয়। কিন্তু এক যাত্রায় তো পৃথক ফল হওয়া উচিত না। কেরালা, কর্ণাটক, পাঞ্জাব সব জায়গাতে পরীক্ষার পেপার লিক হয়েছে, তাহলে তো সেখানেও তো আন্দোলন করা উচিত। আজকে যারা এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়ে এই পেপার লিক নিয়ে কথা বলছে, তাদের রাজ্যগুলি, তাদের সরকার যেখানে রাজ্য চালাচ্ছে সেই রাজ্যের ঘটনাগুলিও তো তাদের দেখা উচিত। যাই হোক, আমি তুলে ধরলাম আপনাদের সামনে যে আমার খারাপ লেগেছে প্রধানমন্ত্রীকে এভাবে গালাগালি করা। আমার মোটেও ভালো লাগেনি। আমি ভারতবাসী হিসাবে আপনারও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, এবং যারা অকথ্য ভাষায় গালাগালি করেছেন তাদেরও প্রধানমন্ত্রী। এবং সে যথেষ্ট 75-76 বছর তার বয়স, তাকে গালি দাও। তার যদি কোনো ভুল থাকে তাকে গালি দাও। যে 25 বছরের 5 পয়সা তার এগেনস্টে ফাইন্যান্সিয়ালি কোনো ডিসপুট তুলে ধরতে পারোনি, তার সে পরিবার পরিজন ত্যাগ করে ভারতবর্ষের রাজনীতি করছে, তার মাকে টেনে নিয়ে এসে রাস্তায় নামানো, এটা ভারতবাসী হিসাবে আমি নিজে লজ্জিত বোধ করছি। আর সাথে সাথে আমার মনে হয় যে আমার যারা শ্রোতা বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরও এটা লজ্জারই লাগার কথা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ আমরা একটা দেশ চাই। বর্তমান যদি ভালো না লাগে তারও প্রতিবাদের ভাষা অন্যরকম হওয়া উচিত বলে আমি মনে করি। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, পাশে থাকবেন। নমস্কার।